শুভ সকাল বন্ধুরা। আজকে আমরা পুরো প্রতিবেদনটি কলার উপরে কথা বলবো। কলা বাংলাদেশের একটি জনপ্রিয় ফল, যা সারা বছর মানুষের টেবিলে থাকে বা আমাদের যে পুষ্টির চাহিদা পূরণ করে থাকে। তো এই কলার বাণিজ্যিক বা কমার্শিয়াল একটা গুরুত্ব রয়েছে। তো আমরা এই কলাটা বাংলাদেশে দুইভাবে পাই। একটা নর্মালি মানুষজন বা যে জনগণ তার বাড়িতে রোপণ করে, তারপরে নর্মালি যে কলা হয় সেটা সে নিজে খায়, হয়তো কিছু বিক্রি করে, অথবা জঙ্গলে নর্মালি হয়, যেখানে কোনো ধরনের যে চাষবাসের বা কোনো পরিচর্যার বিষয় থাকে না। আরেকটি হলো চাষাবাদ করে বিভিন্নভাবে জমিতে, হয়তো 3 বিঘা 4 বিঘা 10 বিঘা এভাবে চাষ করে কলা আবাদ করে। তো এই কলার বিষয়ে প্রাথমিক অনেক আলোচনা করব। তো আজকে এই আলোচনার প্রথম পর্বে আপনারা যদি পুরো প্রতিবেদন জুড়ে থাকেন, তাহলে আশা করি আপনার এই যে নলেজ বা জ্ঞানটি আপনার ভবিষ্যতে কলার ফার্মিংয়ের সহায়তা করবে। তো চলুন আমরা কলা বিষয়ে কথা বলি। তো কলার আমরা যদি এই যে ফার্মে দাঁড়ায় আছি, ফার্মটার কথা যদি আমরা উল্লেখ করি, তো দেখবেন আমাদের এই বসত বাড়িতে, আমাদের যে এই যে পতিত জায়গায় আমরা কলা গাছ রোপণ করেছি, কলা গাছের বয়স হয়েছে প্রায় 20 দিন বয়সে, রোপণ করার বয়স হয়ে গেছে। তো কলার যে বিষয়ে প্রথম যে কথাটি বলতে হয়, জাত নির্বাচন করা। তো আমাদের এই যে প্রজেক্টে যে কলা গাছে রোপণ করা হয়েছে, যেহেতু এই জায়গাটাতে মূল বিষয়টা যদি আপনারা একটু খেয়াল করেন, যে এখানে গাছ ছিল মেহগনি গাছ। মেহগনি গাছ বিক্রি করার পরে যে গর্ত হয়েছিল বা জায়গাটা ছিল, সেইটাকে আমরা কলা গাছ রোপণের আওতায় নিয়ে এসেছি। তো এখানে যে আমাদের যে ক্যাপাসিটি, আমাদের যে রিসোর্স যে আমাদের খুবই মিনিমাম, এজন্য আমরা যেটা করেছি কলা গাছের ক্ষেত্রে, প্রথমে জাতের ক্ষেত্রে আমরা জাত নির্বাচন করেছি। জাতের ক্ষেত্রে অনেকগুলো বাংলাদেশের জাত থাকে, যেমন সবরি বা মালভোগ, তারপরে চিনি চাম্পা লোকাল জাত, এরপরে সাগর কলা, তারপর G9 কলা, এ ধরনের অনেকগুলো জাত থাকে। তো আমাদের যেহেতু এই প্রজেক্টের রিসোর্স স্বল্পতা রয়েছে, সেজন্য আমরা প্রথম জাত সিলেকশনের ক্ষেত্রে আমরা যে মালভোগ কলা অর্থাৎ সবরি কলা, অনেক জায়গায় মানিক কলা বলে, এইটিকে নির্বাচন করেছি। আমাদের এই সয়েল এবং আমাদের ক্যাপাসিটি অনুযায়ী এটাকে নির্বাচন করেছি, কারণ এই গাছের যে স্ট্রেংথ এমন থাকে যে এটাকে পরবর্তীতে কলা হলে বাঁশ দিয়ে এটাকে সাপোর্ট দিতে হবে না। তো জাতের ক্ষেত্রে আমরা মালভোগ কলা। এরপরে দেখেন আমরা কি করেছি, যে এই যে জাতটা মালভোগ কলার, এটার বয়স হলো প্রায় হলো 20 দিন প্লাস হবে, 20 দিন প্লাস মাইনাস হবে। তো কলার ক্ষেত্রে আমরা এর যে কাণ্ডটা আমরা নিয়ে এসেছি, তো কাণ্ডটা যখন নিয়ে আসি, তখন কাণ্ডটা আমরা 1 কেজির নিচে, এই যে ভিতরে যে কাণ্ডটা থাকে, অর্থাৎ যে 1 কেজির ওয়েটের নিচে নিয়ে এসেছি, একদম ছোট। এটাও নির্বাচন করা জরুরি। যদি আপনি বড় গাছ নিয়ে আসেন, তাহলে আপনার কলার যে ছড়ি সেটা ছোট হবে। কলা গাছের বেসিকের ক্ষেত্রে কলা গাছ যখন 50টা পাতা দিবে, তখন তার হারভেস্ট শেষ হয়ে যাবে। তো আমাদের এই গাছটার কথা যদি আমরা চিন্তা করি, এই গাছটি পাতা দিয়েছে 1 2 3 4 5 6 7, আর একটা দুইটা হয়তো যদি নিচে কাটা থাকে, টোটাল 7টি পাতা অলরেডি এই গাছ দিয়েছে। তো এই গাছের 50টি পাতা যখন হবে, তখন হারভেস্ট হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করেছি, আমরা আমাদের এই জায়গাটাতে গর্ত করা হয়েছিল, তারপর গর্তর পরে এটাকে জীবামৃত দিয়ে শোধন করা হয়েছে, এবং দেখেন মালচিং করার পর এই যে মাটি, দেখেন মাটি কিন্তু লাল মাটি, লাল মাটি, মাটির ময়েশ্চারটা দেখেন, ময়েশ্চারটা দেখেন, ময়েশ্চার, সুন্দর ময়েশ্চার করা হয়েছে। এর পাতার যদি আপনি ক্যানোপি দেখেন, পাতা ক্যানোপি সুন্দর আসতেছে, ক্যানোপি সুন্দর আসতেছে। এই ক্যানোপির ক্ষেত্রে ক্যানোপিটাও সুন্দর। তো আশা করা যায় আমরা এই কলার একটা ভালো একটা রিটার্নের আশা করতেছি। তো দেখা যাক। এই যে পতিত জায়গায় পাশেই হলো মালটা গাছ বা কমলা গাছ, তো তার পাশে এই কলা। আমরা আরও দেখাবো পুরো আমাদের যে জায়গাটা, যে স্কোপটা আছে, আমরা দেখেছি মিনিমাম যে সূর্যের আলো যেন কলা পায়, এটাকে মাথায় রেখে আমরা কলা গাছের সেটিং বা রোপণ করেছি। তো কলা গাছের ক্ষেত্রে বেসিক যে বিষয়টি,
সেটা হচ্ছে যে মিনিমাম 42 বর্গ ফিট জায়গা একটা গাছের প্রয়োজন তাকে ভালো সারভাইভ করার জন্য। তো এই ক্ষেত্রে আমরা যদি এই গাছটার কথা চিন্তা করি, তো এই গাছের মধ্যে আমরা খেয়াল করেছি যে এই গাছটি আশপাশে দেখেন, এই পাশের অন্য যে এই যে আমাদের অন্য গাছ আছে তার মাঝখান থেকে অনেকটা জায়গায় ছড়ানো। তো এক্ষেত্রে কলা গাছের রোপণের ক্ষেত্রে জাত ভেদে যদি সবরি কালোয়া দেওয়া হয় তাহলে কলার গাছ থেকে গাছের দূরত্ব 7 ফিট এবং লাইন থেকে লাইন 7 ফিট দিলে ভালো হবে। তো সেক্ষেত্রে এই যে দেখেন আমাদের এই কলা, আমাদের এই টোটাল যে কলার প্রজেক্টে 103টা সম্ভবত 103টা চারা রোপণ হয়েছিল। তার মধ্যে সর্বশেষ যে চারাটা আমরা মনে করেছিলাম যে ক্ষতিগ্রস্ত হবে বা মারা যাবে, তো সেই চারাটা দেখেন এই পুরো দমে চলে আসছে। দেখেন যদি আপনি মালচিংয়ের কথা দেখেন, মালচিংয়ের কথা যদি আমরা খেয়াল করেন, দেখেন মালচিং, দেখেন মাটি কত সুন্দর। তো আমরা এক্ষেত্রে কোনো যে রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করা হয়নি, সেক্ষেত্রে আমরা জীবামৃত এছাড়া ঘন জীবামৃতও ব্যবহার করিনি, এখনও জীবামৃত ব্যবহার করেছি। তো এই যে ক্ষেত্রে দেখেন আমরা কলার ইন্ডেক্স পুরো দমে কলা গাছ সাপোর্টিং আছে। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে এই কলা গাছগুলো খুব দ্রুত সেট হয়েছে। এই যে দেখেন পাতা, চমৎকার পাতার শেপ। তো চারার যে কাণ্ড নির্বাচনে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, ছোট কাণ্ড অর্থাৎ হলো আপনার 500 থেকে 1000 গ্রামের মধ্যে কাণ্ড সিলেকশন করতে হবে। এবং কাণ্ড যখন সিলেকশন আমরা করব তখন অবশ্যই এক জাতীয় এক ওয়েটে কাণ্ড নিয়ে আসতে হবে। কাণ্ড নিয়ে আসার পরে এটাকে অবশ্যই জীবামৃতে শোধন করে রোপণ করতে হবে। তো আমাদের এই জমিটাতে যেহেতু গাছ রয়েছে আশপাশে, সেহেতু আমরা কিছু খেয়াল করেছি যে কোন গাছের সাথে কোথায় এটা রোপণ করতে হবে। আমরা যদি খেয়াল করি যে এই যে চারাটা, এই চারাটা এখন ধীরে ধীরে এই যে তার লিপ ছাড়তেছে, এই যে ফাইনাল লিপ, তো এগুলো আমাদের যখন নিয়ে আসি কলা গাছটা তখন সে অবস্থায় ছিল। তো এর পাশে এই যে সজনা গাছ আছে, দেখেন আপনারা খেয়াল করে, এই সজনা গাছ তার সিম্বায়োটিক রিলেশনশিপ ডেভেলপ হবে শেকড়ে। দেখেন সজনা গাছ রয়েছে। তো আশা করা যায় এই কলা গাছটা খুবই ভালো হবে, ভালো রেজাল্ট দিবে। তো আপনারা থাকবেন, আমরা তো এটা কয়েকটা ধাপে প্রতিবেদন করব। তো সেই ধাপ পর্যন্ত থাকবেন, দেখবেন কীভাবে আমরা কলা গাছগুলোকে হারভেস্টে নিয়ে আসি। আচ্ছা, আর একটা জিনিস আমরা খেয়াল করাবো যে এই কলা গাছের ক্ষেত্রে আমি দেখাই আরেকটা জায়গায়, আমরা চাষের ক্ষেত্রে এই মাটিগুলো চাষ করা বা গভীর গর্ত করা আমাদের জন্য দুরূহ ছিল, কেননা লেবার কস্টিং এসে মিলে একটা আমাদের জন্য ঝামেলা ছিল। তো আমরা এই জায়গায় যে কাজটি করেছি, আপনাদের দেখাবো। আমরা হলো সাপোর্টিং গাছ হিসাবে পাশে আমরা কিছু গাছ রোপণ করেছি যেন এটাকে সাপোর্ট করে। আমরা এইখানে পাইনি, এখনও জার্মিনেশন আসেনি হয়তো। এখানে আমরা অরহর গাছ, যেটা সেই অরহর গাছ রোপণ করেছি। এই অরহর গাছ যখন বড় হবে তখন সেই কলা গাছকে এটা সাপোর্টিং দিবে। যেহেতু চাষ করা হয়নি, মাটিটা অনেক কম্প্যাক্ট, মাটির কন্ডিশন, মাটি এগুলো হলো লাল বেলে মাটি। তো আমরা সেটাই দেখাবো, আমাদের সব জায়গায় হারভেস্টে আসে নাই। এই যে যদি আমরা খেয়াল করি, এই যে অরহর গাছ, এই অরহর গাছ আপনারা যদি খেয়াল করেন, অরহর গাছ একটা পাশে আরেকটা, দুইটা, তিনটা, এই যে অরহর গাছ দেখেন, এই অরহর গাছটা বৃদ্ধি পাবে। এই অরহর গাছটা সাপোর্টিং গাছ হিসাবে আমরা কলা গাছের পাশে রেখেছি। এই যে কলা গাছ দেখেন, অরহর গাছে এই পর্বতে দেখেন অরহর গাছের একটু আমাদের কাছাকাছি হয়ে গেছে, আরও দূরে রাখতে হতো, দূরে আসে এদিকে হতো। তো এটা অরহর গাছ যখন বড় হবে, বড় হওয়ার সাথে সাথে এই কলা গাছকে শিকড়ের মাধ্যমে খাবার যোগাবে।
তো এই একটা বিষয়। আর একটা জিনিস যে কাজটি করবে, এই জায়গাটা অনেক কম্প্যাক্ট, অনেক শক্ত, মানে এত বেশি হার্ড যে কলা গাছ শেকড় যে বৃদ্ধি করবে, সে বৃদ্ধি করতে গেলে তাকে অনেক কষ্ট করতে হবে। সেক্ষেত্রে অরহর গাছ সাপোর্টিং হিসাবে থাকবে। এই যে দেখেন পাশে অরহর গাছ, অরহর গাছ এটা হলো সাপোর্টিং গাছ হিসেবে থাকবে, সিম্বায়োটিক রিলেশনশিপ ডেভেলপ করবে এবং দুই গাছের হলো যে কাজটা দুইজনকে সহায়তা করবে তাদের বৃদ্ধির ক্ষেত্রে। তো এটা হলো এক কলা গাছ থেকে আরেকটা অরহর গাছের দূরত্ব যদি আমরা 4 থেকে 6 ফিট রাখতাম তাহলে ভালো হতো। তো তারপর দেখা যাক আমরা একটা বিষয়। তো আর একটা মালচিং করা। আমাদের এই যে মাটিগুলো প্রচণ্ড খরার মাধ্যম ছিল, তারপর যখন আমরা দেখেন মালচিং করে দেওয়া হয়েছে, গভীরভাবে মালচিং করেছে, কিছু উই পোকা চলে আসছে। তো এই মালচিং প্রচণ্ড পরিমাণ কাজ করবে এবং আমার মনে হয় যে আমাদের যে গাছগুলো যারা যে বাগান থেকে নিয়ে আসা হয়েছে 10 টাকা করে নিয়েছিল, সেই বাগানের যে গাছ তার থেকেও ভালো আছে, বাগানের মালিকই আমাদের কাছে বলেছিল। এটার কারণ হচ্ছে আমাদের যে এগ্রিকালচার প্র্যাকটিসগুলো, দেখেন পাতা, সুন্দর পাতা, প্র্যাকটিসগুলোর জন্য তো সুন্দর পাতা। তো বন্ধুরা, আজকে প্রতিবেদন বড় করব না, আশা করা যায় আপনারা থাকবেন। এই পরবর্তী নেক্সট আপডেট আমরা আবারও দিব এই কলা বাগানের বিষয়ে, যাতে করে আপনাদের কাজে লাগে ভবিষ্যতে। দেখেন, এবং কেউ যদি এই কলার এটা আমরা টোটালটাই আমাদের হলো কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করব না করার উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেরাও খাবো এবং কিছু যেটা থাকবে সেটাকে বিক্রি করব কেমিক্যাল ফ্রি। কেমিক্যাল অর্থাৎ কোনো ধরনের রাসায়নিক সার, কীটনাশক ছাড়াই সবরি কলা অথবা হলো মালভোগ অথবা মানিক কলার যে চাষ আমরা করতেছি। দেখেন এদিকে কলার, তো দেখা যাক সামনের দিকে। এই যে অরহর গাছ দেখছেন, অরহর গাছ সাপোর্টিং গাছ হিসাবে এই কলা গাছকে সাপোর্ট করবে এই গাছটি। তো এই ধরনের বিভিন্ন কৌশল আমরা দেখাবো পুরো কলা চাষটাকে। যদিও আমাদের 103টা কলা গাছ, তো এটাকে পাইলটিং হিসাবে নেক্সট আমরা আরও এক্সটেনশনে যাব পুরো গাছ বাগান। একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের এই জায়গাগুলো পড়ে থাকতো, সেই জায়গাটাকেই আমরা একটা কমার্শিয়াল উদ্দেশ্যেই ব্যবহার করতেছি। তো আমাদের যেটা যে সার্ভেগত ধারণা, সেই ধারণা থেকে আমরা এক একটা কলা প্রায় 12 মাস থেকে 12 মাস পরে প্রথমবার আমরা হয়তো 700 টাকা বিক্রি করব, সেই একটা উদ্দেশ্য আছে। তবে আরেকটা জিনিস হলো টাইমিং একটা বড় বিষয়। একই ধরনের কলা আপনি বছরের একটা সময় আপনি বিক্রি করবেন অনেক হাই দামে, আবার ঠিক আরেকটি কলা সেটা শীতকালে আপনি বিক্রি করবেন একদম মিনিমাম প্রাইজে। তো টাইমিং, এই কলা গাছকে কীভাবে টাইমিং করতে হয়, কোন সময় রোপণ করতে হয়, যখন রোপণ করলে আপনার টাকা বেশি দিবে বা ফসল থেকে আপনি বেশি লাভ পাবেন, সে বিষয়টা নিয়ে আবার কথা বলবো নেক্সট। আবার যেহেতু আমাদের কন্ট্রোলের মধ্যে এটা আছে, সেহেতু আমরা এটা আপনাদের সাথে এটা আলোচনা করব। এই যে আমাদের টোটাল কলা প্রজেক্ট আরও পুরো দেখালে আপনাদের বোঝানো যেত। তো পুরো বাগানটাই হচ্ছে যে পতিত জায়গা, সেটাকে ব্যবহার করা হয়েছে। এবং পতিতর মধ্যে যে জায়গাগুলোতে গাছ ছিল, গাছ থাকার পর গর্ত ছিল, গর্তটাকে ভরাট করা আমাদের জন্য ব্যয়বহুল ছিল, তো সে জায়গাটাকে আমরা ব্যবহার করেছি। আশা করা যায় গর্তগুলো ধীরে ধীরে পূরণ হয়ে যাবে এবং আমাদের সাথে সাথে কলাও হবে, এবং কলাটা আমাদের কমার্শিয়ালি। তো কেউ যদি আগ্রহী বোধ করেন মেসেজ দিবেন, আমরা আশা করি কমার্শিয়ালি আপনাদের এই কলা উৎপাদন করে আমাদের যতটুকু দরকার সেটা রেখে আপনাদের এটা আমরা দিতে পারবো। তো ভালো থাকবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ।